দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক এবং রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব 10ই ডিসেম্বর কি হবে, বিএনপির সমাবেশ কোথায় হচ্ছে, পল্টনে নাকি সরোয়ার্দী উদ্যানে অথবা অন্য কোনো তৃতীয় কোনো স্থানে কিনা, এই বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল, আছেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আরও আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি জনাব শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে যাই এবং শুরুতেই যেটা আমি জানতে চাই সেটা হলো 10ই ডিসেম্বর নিয়ে এক ধরনের আলোচনা তো আছে, সে সাথে আলোচনা আছে আসলে আপনাদের সমাবেশটা কোথায় হচ্ছে। আমরা দেখলাম অনেক দিন পরে যে পুলিশের সাথে আপনাদের এক ধরনের বৈঠক হয়েছে এবং সেখানে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে দিয়ে পুলিশ অফিসারদের একজনের সাথে মানে পুলিশের পক্ষ থেকে একজনকে দেওয়া হয়েছে, আপনাদের পক্ষ থেকে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে দেওয়া হয়েছে এবং তারা তৃতীয় একটি ভেন্যুর বিষয়ে আলোচনা করছেন। শুনতে চাই আপনার কাছ থেকে আসলে কি হচ্ছে, আপনারা কি পল্টনে তৃতীয় ভেন্যুতে নাকি সরোয়ার্দী উদ্যানে কোথায় করছেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার দুই সহ আলোচক ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং রেজাউল ইসলাম ভূঁইয়া সহ আমাদের দর্শক শ্রোতা সবাইকে অভিবাদন। শোনেন, বিএনপি 9টা সমাবেশ করেছে এর আগে, আপনি জানেন, এবং বিপুল জনসমাবেশ, একটা ঐতিহাসিক জনসমাবেশ। একটা জনসমাবেশে কোনো সংঘাত, সহিংসতা, কোনো ধরনের কোনো ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোথাও কোথাও আওয়ামী লীগের ধর্মঘট, পরিবহন ধর্মঘট এবং হামলা, নিপীড়ন এর মধ্য দিয়ে আমরা সমাবেশ করেছি। দূর দূরান্ত থেকে মানুষের কাছে একটা অভিনব ব্যাপার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। আপনি নিশ্চয়ই বলবেন এটা একটা ইতিবাচক দিক বাংলাদেশের রাজনীতি, আপনি প্রশংসা করবেন। সেই রকম ঢাকার সমাবেশটা 10 তারিখে হবার কথা। এইটা নিয়ে আওয়ামী লীগ এত পানিখোলা করছে, পুলিশ কেন এত পানিখোলা করছে আমরা জানি না। আমরা পল্টনে সমাবেশ করছি, অনেক দিন যাবতই করছি, বরং আমরা প্রেস ক্লাবে চাইলে তারা বলে পল্টন। এখন আমরা পল্টনে করতে চাই বলে তোমরা সরোয়ার্দী উদ্যান। সরোয়ার্দী উদ্যান কি কোনো সমাবেশ করবার জায়গা? আপনি বলেন। সেখানে কত রকমের গাছ, মানে না না আওয়ামী লীগ তো করছে, আওয়ামী লীগ করছে। শোনেন, আওয়ামী লীগ কবে করেছে আমি জানি না। না না না, বাস্তবতা লক্ষ লক্ষ মানুষ, এখানে মানুষ ওইভাবে গাছ, নানান ধরনের গাছ, প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে না। এটা তো সমাবেশ করবার কোনো জায়গা হওয়ার কারণ নাই। তো পল্টনের সমস্যাটা কি হলো? আমরা সবসময়, আমি প্রেস ক্লাবে চাইলে আপনি আমাকে পল্টন দিচ্ছেন, এখন আপনি কেন দিচ্ছেন না? আপনার ভয়টা কি, আতঙ্কটা কিসের? একটা সমাবেশ একটা দিন, এটা তো 10 দিনের সমাবেশ না যে বিশাল। আজকেও দেখলাম ছাত্রলীগের ছেলেরা রাস্তা অবরোধ করে, রাস্তা জাম করে ঢাকা কলেজের ছেলেরা করলো। এটি নিয়ে কোনো কথা নাই। বিএনপি সমাবেশ করবে, যানজটের দোহাই দিয়ে আপনি বিএনপিকে সমাবেশ করতে দিবেন না পল্টনে। কেন দিবেন না? আমরা এখনো পল্টনেই সমাবেশ করবো। আমরা মোট কথা আমরা সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাব না, এটা আমাদের পরিষ্কার বক্তব্য। এখান থেকে একটু শুনে আসি, আবার আসবো। থ্যাংক ইউ। ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার কাছে যাই। সমাবেশ নিয়ে যেটি বাবুল বলছিলেন যে সরকারি দল অনেক জল ঘোলা করেছে এবং আমরা তো এটা প্রায় প্রতিনিয়ত বলতে শুনছি আপনার দলের নেতা নেত্রীদের যে কোনো অরাজকতা করলে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ, সতর্ক পাহারা থাকবে আওয়ামী লীগে, যুবলীগ, ছাত্রলীগ। এই প্রশ্নটি কেন আসছে? তারা তো গত 9টি সমাবেশে কোনো অরাজকতা করেনি, তাহলে কেন সতর্ক পাহারার প্রশ্ন, কেন অরাজকতার কথা আসলো সামনে? ধন্যবাদ। আমি আজকে দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই এবং আমার দুই সহ আলোচক, দুই প্রিয় আলোচক এবং প্রিয় উপস্থাপক আপনি, আমরা সবসময় ইন্টারেক্ট করি। ছোট্ট একটা বিষয় আমি আপনাকে একদম প্রিসাইসলি বলবো, কিন্তু আমাকে কয়েক সেকেন্ড সময় দেবেন। আজ থেকে 53 বছর আগে 1969 সালের এই দিনে বাংলাদেশ রাষ্ট্রের নামকরণ করা হয়েছিল। শহীদ সোহরাওয়ার্দী সাহেবের মৃত্যুবার্ষিকীতে এখান থেকে সামান্য কাছে বাংলা একাডেমিতে আপনার বঙ্গবন্ধু বলেছিলেন, আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম হইবে পূর্ব পাকিস্তানের পরিবর্তে কেবলমাত্র বাংলাদেশ। এটা আমি স্মরণ করতে চাই। এটি আমরা কেন জানি বিস্মৃত হয়ে যাই।
আমাদের এই 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 জাতীয় গৌরবের বিষয়গুলো আমি এই উপলক্ষে আবারও শ্রদ্ধা জানাতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা বলি যে হি ইজ স্টিল স্টিয়ারিং দ্য নেশন, এই কারণেই বলি পরতে 69-এর 5 ডিসেম্বর, তখনও 70-এর নির্বাচন নাই, 71-এর মুক্তিযুদ্ধ নাই, কত আগে উনি ঠিক করে দিচ্ছেন যে আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম হইবে পূর্ব পাকিস্তানের পরিবর্তে কেবলমাত্র বাংলাদেশ। আপনার প্রশ্নের জবাব দেই, কেন এটি হচ্ছে যে না অরাজকতা করলে প্রতিহত করা হবে, আপনি যেটি বললেন, এটির উত্তর নিহিত আছে এর আগের বিভাগীয় সমাবেশগুলো বিএনপি কোথায় করেছে? মাঠে করেছে। মাঠ চেয়েছেন, মাঠ পেয়েছেন, কিন্তু ঢাকায় তারা মাঠ চান না, ঢাকায় তারা রাস্তা চান। কারণ কি? হেফাজত রাস্তা চেয়েছিল শাপলা চত্বরে 2013 মে মাসে। নাও হু ক্যান গ্যারান্টি? কারণ আমান ভাই বললেন যে 10 ডিসেম্বরের পরে বেগম জিয়ার নেতৃত্বে সব কিছু চলবে, আরেকজন আসবে। জয়নাল আবেদিন ফারুক বললেন 10 তারিখের সমাবেশে বেগম জি উপস্থিত হবেন। আপনার মির্জা ফখরুল সাহেব সিলেটে বললেন যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের সিনিয়র নেতা বললেন অপেক্ষা করেন, যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের মৃত্যু সংবাদ পাবেন। তো এই কথাগুলো তো আমরা বলিনি, বিএনপির নেতারাই বলছে। আবার মির্জা ফখরুল বা অন্যরা আবার আড়ালে আবডালে ইনফরমালি বলছেন না রাজনীতিতে আমরা কত কথাই বলি। যদি সত্যি সত্যি তারা একটি গন্ডগোল করেন, আমানের দোষ দিবে আরেকজন, জয়নাল আবেদিন ফারুকের দোষ দিবে অন্য একরকম, তারা বলবে আমরা এগুলো দলীয়ভাবে করি নাই। কারণ তাদের ট্রেন্ডগুলো দেখেন। আজ পর্যন্ত আমান ভাই যেটি বলেছেন, উনি নিজে কি কখনো এটা প্রত্যাহার করেছেন? উনি নিজে কি বলেছেন যে আমার কথাকে পাত্তা দিও না? সেটির সাথে গন্ডগোলের সম্পর্ক কি? যদি এই তো গন্ডগোলের কথা বলছি। তারা সব জায়গায় মাঠ চেয়েছেন সারা বাংলাদেশে, মাঠে পেয়েছেন, তো ঢাকায় ওনারা মাঠ চান না কেন? কারণ সমাবেশটা বড় হবে। তো যেটি বিএনপি বলছিল, মানে বাবুল এখনো যেটি বললেন যে প্রেস ক্লাবে করতে চাইলে আপনারা তাদের মানে এত বড় সমাবেশের জন্য কি প্রেস ক্লাব যথেষ্ট জায়গা? না, পার্টি অফিসের সামনে দিয়েছেন এবং প্রায় অলমোস্ট গত যদি 1-2 মাসের কথা আমি যদি স্মরণ করি যে প্রায় প্রতি সপ্তাহেই পল্টনের সামনে সমাবেশ করছে, রাস্তা বন্ধ থাকে, সবসময় রাস্তা বন্ধ থাকে। আমি নিজেও পাশ দিয়ে কয়েকবার গিয়েছি। এখন আপনি বলেন, দেখেন গত পরশুদিনের একটা উদাহরণ দিই, ঘরের পাশের কলকাতার ডায়মন্ড হারবারে জনসভা করতে চেয়েছিল বিরোধী দলীয় নেতা তাদের শুভেন্দু। আদালত বলেছে এই শব্দবিধি পর্যন্ত মানতে হবে। আজকে লক্ষ্য করে দেখবেন বিএনপির মতো বড় দল বড় মাঠ চাইবে, এটা স্বাভাবিক না? বিএনপি এতগুলো জনসমাবেশ পল্টনের এই রাস্তায় আনবে কি করে? সুতরাং আমরা আশঙ্কা করছি অতীত ট্র্যাক রেকর্ড তো খুব খারাপ। এই কারণে আমরা আশঙ্কা করছি একজন এক একভাবে একটা আগুন জ্বালিয়ে দিয়ে একজন আরেকজনকে দায়ী করবে বিএনপিতে। আসবো আপনার কাছে আবার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, শুনতে চাই আপনার কাছ থেকে সমাবেশ নিয়ে যা হচ্ছে, তো আপনারা কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। আমার দুই বিজ্ঞ সহ আলোচক এবং দুইজনই সুন্দর আলোচনা করেছেন। মূলত যখন কোনো নির্বাচন এগিয়ে আসে তখন কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব শক্তিমত্তা দেখানোর জন্য অথবা জনসমর্থন অর্জন করার জন্য এই রকম সমাবেশ সভাগুলো করে থাকে। এটা অতীতে হয়ে আসছে, এখনও চলছে। আর যে কিছু কথাবার্তা এই জিনিসটাকে, বিশেষ করে 10 ডিসেম্বরটাকে একটু বেশি আলোচিত করে দিচ্ছে। যখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারের পতন হয়ে যাবে শেষ তারিখ, ওই দিন থেকে দল দেশ পরিচালনা করবে অমুকে, এরকম কিছু কথাবার্তা আসছে, তখন আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এই সরকারের মাননীয় মন্ত্রীরা এই জিনিসটাকে আরও বেশি ঘোলা করে দিয়েছে এবং ওরা এটাকে এত বেশি। বিষয়টি কেমন? জি, তারা কি ভয় আছে, কোনো আতঙ্ক তৈরি হয়েছে? আমি জানি না ভয় আছে কিনা, তবে ওনাদের কথাবার্তায় মনে হচ্ছে যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। বিএনপিকে ভয় পাওয়া উচিত। তবে এইটা ঠিক যে আপনার এই জাতীয় আলটিমেটাম কিন্তু এখন নতুন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল সাহেব ছিলেন, তখনও কিন্তু উনি একটা তারিখ দিয়ে বলেছিল যে এই তারিখে ট্রাম্প কার্ড দেওয়া হবে, মানে এরকম আসছিল। এটা রাজনীতিতে যখন সভা সমাবেশ হয়, হয়, এটাকে বেশি আলোচনায় আনার জন্য অনেক সময় রাজনৈতিক নেতারা এটা বলে থাকে। এটা বলা মানেই যে 10 তারিখে সমাবেশে সরকার পতন হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। আর প্রথম পর্যায়ে আমরা যেটা দেখলাম সমাবেশ নিয়ে, সেটা হলো যে প্রথমে আমরা মনে করেছিলাম যে দেশবাসীও মনে করেছিল যে একটা মহা সমাবেশ, সারা দেশের লোকজন ঢাকায় আসবে, কিন্তু বিএনপি কিন্তু তার জায়গাতে সরে এসছে।
আমার দৃষ্টিতে তাদের মহাসচিবের বক্তব্য যদি 1-1.5 মাস আগে আর এখনের বক্তব্য শুনেন, তাহলে দেখবেন যে তারা কিন্তু একটা আপোষের জায়গায় মনে আসছে এবং একটা আপোষ দফার যাওয়ার একটা চেষ্টা করছে। ওনারা বলছে সোহরাওয়ার্দী ছাড়া, পল্টন ছাড়া তৃতীয় কোনো জায়গা দিল আমরা মানি, এরকম বক্তব্য কিন্তু আসছে। এবং আমি যা দেখলাম যে উনি মিডিয়াতে বলছে যে এটা শান্তিপূর্ণ হবে, আবার বলছে যে আমি আবার বলছি এটা শান্তিপূর্ণ হবে, মানে শান্তিপূর্ণটা জোর দিয়ে বলছে। এটা দুইটা কারণ হতে পারে। একটা হলো যে একটা সমঝোতা হয়তো বা ভিতরে হয়েছে, ওই জায়গাতে বলা হয়েছে যে আপনারা শান্তিপূর্ণ করবেন, এটা নিশ্চিত করেন, তাহলে আমরা একটা থার্ড জায়গা দেবো। এবং পত্রিকান্তে আমরা যেটা দেখলাম সেটা হলো যে নয়া পল্টনও নয় এবং সোহরাওয়ার্দী উদ্যানও নয়। সোহরাওয়ার্দী উদ্যানে বড় বড় সমাবেশগুলো যেগুলো বেশ কিছু বছর, বিশেষ করে পল্টন বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের সকল রাজনৈতিক দলের, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ছোট রাজনৈতিক দলগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সোহরাওয়ার্দীতেই সমাবেশ করছে। আমাদের সমাবেশগুলো হ্যাঁ বিএনপিও করেছে। সোহরাওয়ার্দীতে গাছপালা কোনো সমস্যা না, সমস্যাটা আমি একটু আসি, আবার একটু বলবো, একটু শুনে আসি যে কথাটি মানে রেজাউল ইসলাম ভূঁইয়া বলছিলেন যে কোনো একটা ভিতরে কোনো সমঝোতা হয়েছে কিনা, আর আপনাদের সুর একটু নমনীয়। না শোনে, আমরা বারবার বলছি সমঝোতা হয়েছে, এটা আমি মনে করি না। আওয়ামী লীগের সাথে সমঝোতা হওয়ার সুযোগ আছে সেটা মনে করি না। সমঝোতা হলে আর আগেই হইতো, সেটা হওয়া উচিত ছিল, কিন্তু এরকম কোনো বিষয় নাই। আমরা বারবার বলেছি, উনি যেটা বলেছে গতকাল মহাসচিব তিরুক্ত করেছে যে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। আমরা কোনো দেখেন, নারায়ণগঞ্জে যেদিন শাওন মারা গেল, ঢাকায় 1 লক্ষ লোকের সমাবেশ আমি পল্টনে করছি, একটা কর্মীও কোনো উচ্ছৃঙ্খল আচরণ করেনি। পাশে মাত্র কয়েক কিলোমিটার দূরে রক্তপাত হয়েছে, খুন হয়েছে। দেখেন, প্রধানমন্ত্রী সমাবেশ করেছে যশোরে, স্কুলের মাঠ আর স্টেডিয়ামের মাঠ দেয়াল ভেঙে একাকার করে ফেলেছে, কাউকে জিজ্ঞেস করবার প্রয়োজন হয় নাই। ওনারা আমাকে 26টা শর্ত দিয়েছেন, ডাইনে তাকানো যাবে না, বাইরে তাকানো যাবে না, সামনে তাকানো যাবে না, এইটুকু বলা যাবে না, ঠোঁট অর্ধেক খোলা যাবে। এই যে মানে আওয়ামী লীগের বিষয়, কালকে আমি দেখলাম সাভারের আমিনবাজারের এক আওয়ামী লীগের নেতা এখন অনলাইনে এসে প্রকাশ্যে রয়েছে, আমার এলাকা দিয়ে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না। কত বড় উদ্ধত! দরকার হলে আমরা খুন করব, আমরা খুন হব না, আছে, আমি দেখেছি কালকে আওয়ামী লীগের ভাষা। সেইটা ধরবেন না আপনি। আমানুল্লাহ আমান বলেছেন 10 তারিখের পরে বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে, সেটা তো আমি এইভাবেও ব্যাখ্যা করতে পারি যে দেশের মানুষ যদি আপনি দাবি দেওয়া না পারেন, বেগম খালেদা জিয়ার কথা শুনবে, শতপ্রণোদিত হয়েই শুনবে। এবং আওয়ামী লীগের সাথে তো কোনো মানুষ নাই, আপনি এইভাবে কেন শুনছেন না? সেটাকে আপনি ড্রামা, মেলোড্রামা এটা করে করে একটা এমন রং দিচ্ছেন যেন 10 তারিখে একটা কিয়ামত নাজিল হয়ে যাবে আপনার পরে। আপনিই তো তৈরি করছেন এই পরিবেশ। কে তৈরি করছে? বারবার বলছে বিএনপি, অফিসিয়াল বলছে, রাজনৈতিক সভা সমাবেশে কত রকমের কথা আওয়ামী লীগের লোকরা বলে, সেগুলো নিয়ে কোনো কথা নাই। জলিল সাহেব একটা ট্রাম্প কার্ড দিয়ে দিলে 29 তারিখ, সারা দুনিয়া তাকাই রয়েছে যে ট্রাম্প কার্ডে কি হয়, কিছুই তো হলো না। তার জন্য কি জলিল সাহেবের ফাঁসি হয়েছে? না কেউ জিজ্ঞেস করেছিল? না তাকে কেউ মামলা দিয়েছে, না জেলে নিয়েছে? কেন আপনি 10 তারিখ নিয়ে ভয় পাচ্ছেন? আপনি তো ওই ভয় পেলে রাতের বেলায় যে গান শুরু করে না, জোরে জোরে চিৎকার করে, আওয়ামী লীগ তাই করছে। সেটা তারা যাই বলুক আর না বলুক, এটাই বাস্তবতা। তবে আমি আবারও তাকে নিশ্চিত করতে চাই 10 তারিখে একটা ব্যাপক গণসমাগম হতে পারে বিএনপি সমাবেশে। সেই পরিবেশ যাতে না হয় সেই জন্য আতঙ্ক ছড়ানোর জন্য সংঘাত, পায়েপাড়া দিয়ে উস্কানি দিয়ে সংঘাত তৈরি করছে। আপনি কোথায় সমাবেশ করবার মতো ঢাকা শহরে জায়গা আছে? একটা গণতান্ত্রিক দেশ সরকার যদি হতো, পল্টনটা শেষ করে দিয়েছে। মুক্তাঙ্গনে আমরা একটা মিছিল মিটিং করতাম, সেই জায়গাটাও শেষ করে দিয়েছে। না, সেটা জনসমাবেশের জন্য না, ছোট ছোট সমাবেশ আমরা করেছি, অনেক করেছি, করবার জন্য সেটা জায়গা ছিল, সেই জায়গাটাও বন্ধ করে দিয়েছে। কোথায় ঢাকা শহরে একটা সমাবেশ করবেন আপনি বলেন? শরৎ উদ্যানে আপনি ঢুকবেন, এতটুকু একটা ডেক, আমি মানে গেট, সেই গেট দিয়ে লক্ষ লক্ষ মানুষ যদি আসে, কিভাবে ঢুকবে, কিভাবে বের হবে, কত সময় ঢুকবে? আমি কি দেয়াল ভাঙবো ওখানে? তখন তো আবার অন্য রকমের পরিবেশ তৈরি হয়ে যাবে। তাহলে আপনি কেন? আমি শরৎ দিয়ে যেতে চাচ্ছি না, একটা দিন আমি সবাই, এতদিন আপনি আমাকে দিলেন, এখন আপনি দিতে ভয় পাচ্ছেন কেন? আবার শুনবো ব্যারিস্টার প্রশান্ত, আপনার কাছে যাই, এবং যেটি শহীদুল ইসলাম বাবুল যেটি বলছিলেন যে একজন নেতার একটি কথা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, পক্ষান্তরে বিএনপি, আওয়ামী লীগ বিভিন্নভাবে অরাজকতার কথা তুলে যে সমস্ত কথাবার্তা বলছেন, তারা যেই হুমকি দুমকি দিচ্ছেন, তা নিয়ে কোনো আলোচনা নেই। আমি যদি আপনাকে ঠিক এরকম অভিযোগ নাও করি, যদি সহজভাবে বলি যে 10ই ডিসেম্বরকে সামনে রেখে 9ই ডিসেম্বর বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ করবে, পাশাপাশি এর বাইরে প্রতিটি ওয়ার্ডে তাদের অবস্থান থাকবে। ঢাকা উত্তর আওয়ামী লীগের প্রতিটি থানা ওয়ার্ডে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে। এই যে কর্মসূচিগুলো, এতে কি কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে না? কেন এই কর্মসূচি? না, বিশেষ করে একজন নেতার কথায়
কেউ রিয়েক্ট করেছে বিষয়টি তা না। আমি পরপর 5 জন নেতার কথা বললাম, ইনক্লুডিং মহাসচিব হিমসেলফ। আচ্ছা, যদি সেইটাকে আপনি বললেন যে এটা, বা উনি বললেন যে অজুহাত হিসেবে নিত, তাহলে তো সর্বাধ্য উদ্যানও দিত না, এটা আরো বড় মাঠ। মানে যে বিষয়টা আছে যে একটা বিএনপি এক একজন নেতা যেহেতু এক একভাবে কথা বলছেন, এক একজন এক এক রকম বলছেন, আবার অন্যরা আবার সেটাকে অস্বীকার করছেন, কিন্তু যারা বলছেন তারা কিন্তু এটা অস্বীকার করছেন না। আজ পর্যন্ত কিন্তু আমান ভাই উইথড্র করে নাই, বলে নাই যে আমার কথা হালকাভাবে নাও, আমি এটা এমনি এমনি বলেছি, এটি বলে নাই। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, 9 তারিখ সমাবেশ করেছে, কালকে তো ছাত্রলীগের আমাদের জাতীয় সমাবেশ, 30তম জাতীয় সম্মেলন হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এটা তো বিরাট মাঠ এবং জনসমাবেশও বড় হবে, তো আমরা তো সোহরাওয়ার্দী উদ্যানে করছি। আমরা এগিয়েও আনলাম বিএনপির সুবিধার জন্য, যাতে মঞ্চ বানাতে পারে, এগুলোর জন্য এগিয়েও আনলাম, সরকার বলল। তাহলে আজকে 9 তারিখ যদি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ সমাবেশ করে, তাতে 10 তারিখের বিএনপির সমাবেশের কি সমস্যা, আমি তো এটা বুঝছি না। আরেকটা বিষয়, বিএনপি যদি প্রতিশ্রুতি দেয়, উনি একটু আগেও বললেন যে আমরা শান্তিপূর্ণভাবে করব, অতীতে এরকম প্রতিশ্রুতি কি বিএনপি রেখেছিল? কোনটা ভেঙেছিল? এই যে উদাহরণ দিচ্ছি, বিএনপির অফিসের সামনে 1000-5 লোকের সমাবেশ থেকে মতিঝিল জোনের তৎকালীন এডিসির গাড়ি তাকে ভিতরে রেখে আগুন ধরাই দিয়েছিল এডিসি মিশু বিশ্বাস, নাম শুদ্ধ বললাম। মানে কবে এটি? বছর দুয়েক আগে। বছর দুয়েক আগে। আচ্ছা, সুতরাং এর আগে তো আরো করেছে, এর আগে আরো করেছে। কেন 13, 14, 15 কি করেছে বিএনপি? আচ্ছা, তখনও তো বলেছে যে আমরা আন্দোলন করব। এটা কি আন্দোলন ছিল? এর আগে যদি আমরা এরকম আওয়ামী লীগের এরকম যদি সিরিজ অফ উদাহরণ দেই, একটা বলেন না। আমি কিছু বলতে, আমি প্রেসাইজ হব, আমি কিছু বলবো না। যদি কেউ দেয় তাহলে কি বলবেন? যদি কেউ দিলে আমি উত্তর দিব, দিবেন। আচ্ছা, ওকে, ফাইন, জি, শুরু করুন। তো সুতরাং আমি বলি যে বিশেষ করে আপনার প্রশ্নটা, নিকট অতীতে বিএনপি কোনো কিছু করেছে কিনা, নিকট অতীতে আপনি 13, 14 বা তারও আগে যেতে পারেন, আরো এরকম অনেক ইতিহাস আসবে। নিকট অতীতে মানে আপনি বলতে চান যে বিএনপি ভালো হয়ে গেছে? আমি বিশ্বাস করতে চাই, সেটা বলি না, বিশ্বাস করতে চাই যে বিএনপি ভালো হয়ে গেছে। নিকট অতীতে বিএনপি কিছু করেছে কিনা আমার কথা হচ্ছে বিএনপি ভালো হয়ে গেছে, আই ডু ওয়েলকাম। এর চাইতে আমার চাইতে কে খুশি হবে বেশি? কারণ আমি বোমা খাবো না, গ্রেনেড খাবো না, বিএনপি ভালো হয়ে গেছে যেহেতু। শোনেন, এই যে এতগুলো সমাবেশ বিভাগীয় সদরে হলো, এইগুলো যদি আপনি মাঠে করতে পারেন, ঢাকায় কেন আপনার মাঠ ছাড়া অন্য জায়গায় রাস্তায়? এই উত্তরটা শুনি। আমি একটা প্রশ্ন করি, না বাবুল, এই উত্তরটা দিয়ে না, উত্তরটা আমি দিচ্ছি। ঢাকায় সমাবেশ করার মতো সেরকম কোনো বার নাই। বিভাগীয় শহরে বড় সমাবেশ জেলা শহরে মাঠেই হয়, এটাই কালচার। ঢাকায় সমাবেশ রাজপথে মানিক মেয়ে অভিনীত হওয়ার নজির আছে, মচিজিল শাপলা চত্বর হওয়ার নজির আছে, অসংখ্য নজির আছে, অসংখ্য নজির আছে, সেটি নজির আছে। কিন্তু এই এবং আমার একটা প্রশ্ন, আওয়ামী লীগ এতদিন পার্টি অফিসের সামনে দিয়ে এখন আওয়ামী লীগ কেন দিতে চায় না? আমি তো ওখানে যাব না, সোহরাওয়ার্দী উদ্যানে দিতে চাচ্ছে না একটি কারণ, সেটা হলো এইটি আপনারা একদম বিভাগীয় সমাবেশ করছেন এবং 5 থেকে 10 লাখ লোকের সমাগম হবে, সেটি রাস্তার উপরে কিভাবে এত বড় সমাবেশ হবে? মহানগর চিন্তা না, আপনার চিন্তা না, কোথায় দাঁড়াবে, কি করবে, রাষ্ট্রের চিন্তা। সেটা নিয়ে আওয়ামী লীগ কেন তো উৎকণ্ঠায় রয়েছে? আওয়ামী লীগ আমার কোনো কথা, রাষ্ট্র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ তাই সরকার তাই সব একাকার, তাই বিচার বিভাগ সব। না বাবুল, এটি তো রাষ্ট্রের দায়িত্ব, পুলিশের কর্তব্য যে আপনাকে পুলিশ। শোনেন, আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাকে, সমাবেশ হবে সরার দিতে হবে না পল্টনে হবে, সেটা একটা ইস্যু। আপনি বলছেন রাষ্ট্রের দায়িত্ব, পুলিশের দায়িত্ব, আর আওয়ামী লীগ একেবারে দুধে দুধ তুলসী পাতা হয়ে গেছে, বিএনপি খারাপ, বিএনপি ভালো হইতে পারে নাই। ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়ার কথাই বলি, এই যে আমি উদাহরণ দিলাম আওয়ামী লীগের এই যে এই নেতাদের বক্তব্য দিলে, এটাকে উনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমানুল্লাহ আমান কবে কোথায় তার বক্তব্যের ব্যাখ্যা আমিও দিতে পারি, আমিও বলতে পারি, সেটা বলছি না। আচ্ছা বাদ দেন এগুলা। সমাবেশ হবে 10 তারিখে। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। আমার গ্রামে থাকে ফরিদপুরের নগরকান্দা, আমার এক ভাই নিরীহ, কোনো পর্যায়ে কোনো আওয়ামী লীগের সাথে জড়িত না, এই বিএনপির কোনো রাজনীতির সাথে, কোনো অঙ্গ সংগঠনের সাথে কোনো জায়গায় নাম নেই। সে তার নিজের ব্যবসা বাণিজ্য, আমাদের জমি যাতা পুকুর টুকুর দেখাশোনা করে। আপনি বিকালবেলা যে আজ থেকে 3-4 দিন আগে তাকে ছো মারে আমার বাজার থেকে ধরে নিয়ে আসলেন, ধরে নিয়ে আসার পরে নগরকান্দা থানায় দিলেন, সেখানে এক রাত রাখলেন, পরের দিন আপনি কোতালি থানায় হস্তান্তর করলেন, সেখানে রাত 9টা পর্যন্ত থাকলো। তারপর অন্য থানা, সালতা থানার মামলা দিয়ে তাকে, যখন তাকে গ্রেপ্তার করছে তারও 6 ঘন্টা পরে পুলিশ মুহুর্মুহু গুলিবর্ষণ আর বোমা ফাটার মামলায় তাকে গ্রেপ্তার করে জেলে পাঠাইলেন। সে কি আমানুল্লাহ মানের মতো বক্তব্য দিয়েছে? কি কারণে পাঠালেন? এই যে নগ্ন প্রতিহিংসা, শুধু একটা ঘটনা না, অসংখ্য ঘটনা, প্রতিদিন আমি ফোন পাচ্ছি। ইতিমধ্যে 5 থেকে 7 হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়ে গেছে। আপনি সমাবেশ পল্টনে করবেন না সরদি করবেন, রাখেন না এগুলা। তারপরে এই যে মামলা হইলো, আমি পত্রিকায়ও দেখেছি, অসংখ্য নজির আছে, বলে মুহুর্মুহু বোমা ফাটার শব্দ। যিনি বাদী আমি এনেছিলাম, আমি দাওয়াতে ছিলাম, আমার জোর করে ধরে আনছে পুলিশে। আল্লাহর কসম, খোদার কসম,
আমি এগুলো জানি না। এই যে গায়েবী মামলা, চাকা ফাটলে মামলা, তারপরে বাস পড়লে মামলা, তারপরে ককটেল ফুটলে মামলা, মামলার কোনো শেষ নাই। যিনি হজে আছেন তিনিও মামলার আসামি, যিনি মৃত্যুবরণ করেছেন তিনিও মামলার আসামি। তার 14 পুরুষ বিএনপির সাথে জড়িত আছে কিনা সেটাই হলো মূল কথা। এই পুলিশকে কিভাবে আপনি বিশ্বাস করবেন? উনি যে আমাকে বিশ্বাস করে না আর আমরা খারাপ হয়ে গেছি, উনি দুধে দেওয়া তুলসী পাতা হয়ে গেছেন, কিভাবে আপনি বলবেন? যেই পুলিশ এই ঘটনা ঘটাচ্ছে, প্রতিনিয়ত ঘটাচ্ছে, তাকে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন সে আমাকে নিরাপত্তা দিবে? পুলিশের বিশ্বাস অবিশ্বাসে না। পুলিশ আর আওয়ামী লীগের মধ্যে আপনি কি পার্থক্য খুঁজে পাচ্ছেন? পার্থক্য হচ্ছে একটি, আমি বলছি যে জনসভা যাই পুলিশ তাই তো আওয়ামী লীগ। না, এটা একেবারে সরলীকরণ। আচ্ছা, আমি আসবো আপনার কাছে, একটু শুনে আসি। অ্যাডভোকেট রেজাউল, আপনার কাছে শুনতে চাই যে বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে যে গণগ্রেপ্তার করছে, গায়েবী মামলা দিচ্ছে এবং একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। আপনারা কি মনে করেন? বাস্তবিক অবস্থা এটা তো কিছু হচ্ছে, এবং গায়েবী মামলা আমরা পত্রিকায় এরকমও দেখলাম যে যাকে সাক্ষী মানা হয়েছে সে বলছে যে আমি এখানে বোমা বিস্ফোরণ হয়েছে এরকম কোনো শব্দ শুনিনি বা এরকম কোনো ঘটনা ঘটেনি। এই অবস্থাটা আছে এবং অতীতও ছিল, এখনও আছে, এই জিনিসটা চালু আছে এবং কিছু গ্রেপ্তার হচ্ছে। পুলিশ বলছে যে আমরা নিয়মতান্ত্রিক যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করছি। আপনি অভিযান চালাচ্ছেন যে এই সময়টার মধ্যে, এটা 10 দিন আগে পিছে, 1 সপ্তাহ আগে পিছে চালালে অসুবিধা কি? পুলিশের একটা অভিযান চলছে। না না রেজাউল ভাই, আমি যে আমার ভাইয়ের কথা আমাকে বলতেন, আপনি 2 বার বলছেন, উনিও 2 বার বলছেন, আমি কিন্তু 2 বার বলতে পারি না। বলেন না না, এখন যদি আপনারা এইভাবে নিতে থাকেন, না না, আপনারা যদি এইভাবে নিতে থাকেন তো সময়টা আমারটাই নিয়ে যান না, অসুবিধা কি আছে? এখন এরকম গায়েবী মামলা অতীতে ছিল, এখন বাস্তবিক আছে এবং গ্রেপ্তার হচ্ছে, অতীতেও কিন্তু গ্রেপ্তার হচ্ছে। এবং এইটা আমি শুধু এখন চলছে এরকম না, আমরা 91 থেকে 96 পর্যন্ত যে সময়টা বিএনপি ক্ষমতায় ছিল সেই সময়টাতে আমাদের উপর এরকম অসংখ্য মামলা হয়েছে যেখানে ঘটনাই ঘটেনি। এবং আমরা সমাবেশ করতে গেলে আমাদের 154টা জনসভার মধ্যে 144 ধারা বিএনপি জারি করেছিল। বিএনপি যখন পয়দা হয়েছিল তখন ডিএমপির একটা অ্যাক্ট আছে, সেটা আমরা জানি, কিন্তু এখন ওই সময় বিএনপি করছিল দেখে কি এখন এর জন্য করা হচ্ছে? না না, এটা করছেন, এটা ধারাবাহিকতা আসবে না। এখন বিএনপির অ্যাক্ট অনুসারে তখন আমাদের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল 80-র দশকে, তখন কিন্তু ওই রকম পারমিশনের মানে আইনগত খাতাকলমে ছিল, কিন্তু এই আমার আছে 2 দলের একজনও তখন পারমিশন নেয় না। যখন যার মন চাইছে তখন সে সমাবেশ করছে, মিছিল করছে, এবং মিছিলের ভাষা এত ছিল যে ওই সময় কিন্তু এইগুলার কোনো বাধা হয়নি। 2জনেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল এবং 2জনেই আন্দোলন সংগ্রামে জড়িত ছিল। আমার বক্তব্য হলো যে একটা বড় সমাবেশ মাঠে হলে সবচেয়ে বেস্ট হয়, কারণ জনদুর্যোগের ব্যাপার আছে, যানজটের ব্যাপার আছে, ঢাকা শহর এমনি যানজটে অস্থির। এই অবস্থায় যদি পল্টনের রাস্তার মধ্যে এটা করা হয় তাহলে আমরা যারা নাগরিক আছি তাদের জন্য কিন্তু একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়। বলা হতে পারে যে একদিনের জন্য এটা কী হবে, কিন্তু একদিন পরে প্রত্যেকটা রাজনীতি যদি আমরা এটা করি তাহলে এটা একটা সমস্যা হতে পারে। পল্টন ময়দানে না হয়ে যদি ওনারা এখন আরামবাগের কথা আমরা শুনতে পাচ্ছি, পত্রিকায় দেখলাম যে আরামবাগে হবে। আরামবাগে আর পল্টন ময়দানের মধ্যে পল্টনের মধ্যে খুব বেশি একটা পার্থক্য বলে মানে নাই। তো আমার মনে হয় যে মাঠে যদি করে এটা ভালো হতে পারে, কিন্তু যে 26টা শর্ত বিএনপির জন্য দেওয়া হয়েছে সেই শর্তগুলোর মধ্যে বেশ কিছু শর্ত আছে যেটা বাবুল ভাই বলে নাই, যে এই শর্তগুলো আসলে একটা রাজনৈতিক দলের জন্য মানানসই হয় না। কারণ আমি মাইক কয়টা লাগবে আমার স্বাধীনতার ব্যাপার, আমার রাস্তা দিয়ে মিছিল আসবে এটা স্বাভাবিক। গতকালকে আপনি দেখবেন চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে যেই সমাবেশ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর সমাবেশ, সেখানে সমস্ত চট্টগ্রাম মিছিলের নগরীতে পরিণত হয়েছে। এখন আপনি করবেন জায়েজ, আমি করলে না জায়েজ, এটা তো একটা বৈষম্যমূলক আচরণ হচ্ছে। সাংবিধানিক রাইট হলো আমি এটা করার, যে আমার এই জায়গার মধ্যে আপনি বলবেন আমি রেজুলেশন ভালো এরকম ক্যামেরা লাগাইতে হবে, আর্চের ভিতর দিয়ে যেতে হবে। আমার মনে হয় এই শর্তগুলো যদি মানে তুলে দেওয়া হয়, মিছিল টিছিল করে ওরা শান্তিপূর্ণভাবে আসে, তাহলে বিএনপিরও বিবেচনা করা উচিত যে এটা করা যায় কিনা। গাছপালা একমাত্র প্রতিবন্ধক হতে পারে না, কারণ সোহরাওয়ার্দী উদ্যানে বেশ কয়েক বছর যাবৎ সবগুলা রাজনৈতিক দল এগুলা তৈরি করছে। আর আওয়ামী লীগের এই যে 9 তারিখের যে কর্মসূচিটা শান্তির সমাবেশ বলতেছে, আমার মনে হয় এটা একটা অশান্তির বড় কারণ হবে। কারণ হলো আমরা শুধু 9 তারিখ না 10 তারিখও এই সাভার আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিগুলা একটা উদ্দেশ্য প্রণীত। আমি মনে করি যে সমাবেশে লোক আসা যাতে কম হয় বা একটা ইয়েতে থাকে, নিয়ন্ত্রণে থাকে, সেজন্য করা হচ্ছে, এবং এতে সংঘর্ষ সৃষ্টি হতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টি হতে পারে। কারণ গত 9টা যে বিএনপি সমাবেশ করেছে, 9টা সমাবেশে আমরা দেখেছি লোকজন কিন্তু নির্ধারিত
ইয়ের আগে পরিবহন ধর্মঘটের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক নির্ধারিত ইয়ার আগে সিলেটে দেখলাম, রংপুরে দেখলাম 2-3 দিন আগে চলে আসছে। তো ঢাকাও যদি এরকম যে 10 তারিখে সমাবেশের জন্য 8 তারিখ বা 9 তারিখ আসে আর 9 তারিখে আওয়ামী লীগের শান্তি সমাবেশ থাকে, তাহলে দুইটা মিছিল ইয়ে হলে মুখোমুখি হলে অথবা শান্তি সমাবেশ আর বিএনপির সমাবেশে যোগদানের মিছিল যদি মুখোমুখি হয়, সেখানে আইন শৃঙ্খলা পরিণতি কিন্তু একটা অবস্থা খারাপ হতে পারে এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা উত্তপ্ত পরিস্থিতি এবং রাজনৈতিক ঘোলাটে পরিবেশ সৃষ্টি হতে পারে। জি, একটু শুনে আসি ব্যারিস্টার প্রশান্ত, যেটি আসলো যে এই সমাবেশকে কেন্দ্র করে 10 তারিখে সমাবেশকে করে উদ্দেশ্যমূলকভাবে আপনারা ঢাকার প্রবেশ মুখগুলোতে আওয়ামী লীগ সমাবেশের ঘোষণা দিয়েছে এবং 10 তারিখেও সাভার আওয়ামী লীগ মানে কর্মসূচি দিয়েছে, যেটি অ্যাডভোকেট রেজাউল বলছিলেন যদি এরকম সমাবেশগুলো হয় এবং সেক্ষেত্রে একটা উত্তেজনাকর মানে পরিস্থিতি তৈরি হবে, শান্তি সমাবেশ অশান্তির কারণ হবে। এটি আসলে ক্রিয়া না, এটা প্রতিক্রিয়া। আমি আগেও বলেছি, দেখেন আমান ভাই যেটি বলেছেন উনি এখনো প্রত্যাহার করেননি, অস্বীকারও করেননি। জয়নাল আবেদিন ফারুক অস্বীকার করেননি। মির্জা ফখরুল ইসলাম যুদ্ধ ঘোষণা করেছেন, আমির খুসরো মাহমুদ আমার মৃত্যু সংবাদ ঘোষণা করেছেন আওয়ামী লীগের। আমানুল্লাহ আমান কি বলেছে? আমানুল্লাহ আমান বলেছেন খালেদা জিয়ার কথাই দেশ চলবে, 10 তারিখের পর এই দেশে সবকিছু বেগম জিয়ার নির্দেশে চলবে এবং তারেক রহমান সাহেব এখানে দায়িত্ব গ্রহণ করবেন। শোনেন, আচ্ছা ফাইন, না ঠিক আছে, হাস্যকর কথাবার্তা, বুঝলাম না, আমরা মানে আগাই, কিন্তু আমি বলতেছি হাস্যকর কথাবার্তা যদি না তারপরে শুনেন না, তারপরে সবাই যা বলেছেন উনি কেন বলবেন এটা? না ব্যারিস্টার, আমার বক্তব্য হলো যদি এরকম একটি হাস্যকর কথা বা অবাস্তব কথা বলে থাকে, তার সাথে আপনাদের সমাবেশের এই মানে ইয়াটা কোথায়? কেন খুব স্বাভাবিকভাবেই লক্ষ্য করবেন, এরা যখন হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়, পুলিশ কিন্তু নার্ভাস ফিল করে, আমরা আগেও এটা দেখেছি। একটা উদাহরণ দিই, মুন্সিগঞ্জে মুক্তারপুর ফেরির ঘাটে 6 জন পুলিশকে মেরে নদীতে ফেলে দিয়েছে। এটা তো নিকট অতীতের উদাহরণ চেয়েছেন আপনি, আমি নিকট অতীতের উদাহরণ দিলাম। লোক ওই দিন যদি লক্ষ লক্ষ লোক কয়জন মারা গেছিল ওইটা বলবেন না, আপনি পুলিশের উপর হামলা করলে আপনি পুলিশ গুলি চালাবেন না, মানুষ ক্ষুব্ধ হবে না? না, পুলিশ তো ব্যবস্থা নেবে। আপনি শুনেন, লজিস্টিক চ্যালেঞ্জ কার? আপনারও না, আমারও না, দলের না, পুলিশের। আপনি বলছেন যে পুলিশকে মেরে নদীতে ফেলে দিছে, আর পুলিশ আর কিছু হয় নাই, শুধুই মেরে ফেলেছে। আর কি হয়েছে বলেন আপনি, আমি তাহলে এটার জবাব দিই। না, আমি তো জবাব দিচ্ছি না, আমি বলছি আমি যে বলেছি এটা সত্যি না মিথ্যা এটা বলেন। না, আমি সত্য মিথ্যার কথা বলছি না, আমি বলছি যে ঘটনাটা আপনি নিকট অতীতের উদাহরণ চেয়েছেন, আমি নিকট অতীতে ওখানে যে মুক্তারপুর ফেরির ঘাটের এটা 2 মাস আগের ঘটনা। পুলিশের গুলিতে বিএনপি এতটাই সাধু সন্ন্যাসী, পুলিশকে মেরে পানিতে ফেলে দেয়। এর আগে তো খুন্তি ঢুকে দিয়েছে কনস্টেবল তারেককে, এই উদাহরণ তো আছে। এখন আপনি শুনেন, পুলিশ বুঝবে তাদের লজিস্টিক চ্যালেঞ্জটা কি। আমি একটা বিষয় একমত, এই দুজনের সাথে পুলিশের দিকে যেতে চাইনি ব্যারিস্টার। না ব্যারিস্টার, আমি আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে যেটি অ্যাডভোকেট রেজাউল এখানে তার বক্তব্যে নিয়ে এসছেন যে 10 তারিখের সমাবেশকে রেখে 10 তারিখের সমাবেশকে সামনে রেখে 9 তারিখ বিএনপি যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে, এবং আমি তার সাথে যোগ করেছিলাম যে 10 তারিখে যে আবার সাভার আওয়ামী লীগ ঢাকার প্রবেশ মুখে সব থানা আওয়ামী লীগ দিয়েছে, আওয়ামী লীগের উপর সেটি কেন? আওয়ামী লীগের জনসভার উপর কি কোনো নিষেধাজ্ঞা আছে? না, সেটিকে তার সাথে পুলিশের সংযোগটা কোথায়? পুলিশের সংযোগ একটু আগে যেটা উনিও বললেন যে মূল প্রসঙ্গ, বিষয়টা হচ্ছে পুলিশ কিভাবে এই যে লজিস্টিক চ্যালেঞ্জ, ছোট গেট বলেছে, পুলিশের সাথে আলোচনা চলছে, বিএনপি এবং পুলিশ ডিএমপি দুই পক্ষই বলেছে আমরা আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং একটা সমাধান চাচ্ছি। লজিস্টিক, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। গেট ছোট, অফকোর্স এ প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। হঠাৎ আগুন ধরলে কি হবে, হঠাৎ একটা বোমা বিস্ফোরণ, ককটেল বিস্ফোরণ হলে একসাথে 5000 লোক কোন গেট দিয়ে বের হবে, আমি স্বীকার করি, জানি এটা একটা লজিস্টিক চ্যালেঞ্জ। কিন্তু একই সাথে আপনারা হাজার হাজার লোক যদি 12 জন 14 জন পুলিশের উপর হামলে পড়েন, তখন কি হবে, এটাও একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের জন্য আওয়ামী লীগ দায়িত্বশীল দল হিসেবে অবশ্যই রাস্তায় থাকবে, এটা আওয়ামী লীগের অধিকার। আপনি আমার অধিকার ক্ষুণ্ণ করতে চান কেন? তখন তো বলবেন রাজনৈতিক দল হিসেবে ক্ষমতাসীন দল, আপনারা কি করেছেন? জি ব্যারিস্টার প্রশান্ত, আপনি বলছিলেন। আমি শেষ করতে পারি না, বলবো, আমি একটু শুনে এসে আপনার কাছে দিব। শুনেন, আওয়ামী লীগ দল হিসেবে, সরকার হিসেবে কতখানি টলারেন্ট তার একটা তুলনামূলক উদাহরণ দিই। 4 দিনে
রাজধানীতে আটক 8,000, প্রথম আলো 7 ফেব্রুয়ারি 2006, 4 দিনে 8,000। গণগ্রেপ্তার একদিনে 5,000, সমকাল 15 জুন। আপনি লক্ষ্য করে দেখবেন আজ পর্যন্ত ঢাকায় আর মাত্র 5 দিন পরেই তো বিএনপির এই সমাবেশটি, এই যে 4,000 8,000 লোক, আমি আপনাকে বললাম না, বললাম আপনি আবার বলবেন না যে আমি মনে ওটাকে বৈধতা দিচ্ছি। না, আপনি এখনো আজকের দিনে গতকালকে 2,004 থেকে 500 মানে 2,400-2,500 গ্রেপ্তার করেছে। শোনেন, আর ওই সময় 4 দিনে করছে 8,000। আপনি এখন যা করছেন তার ঠিক ওই সময় তাই করেছে। আমি আপনাকে এটাই বলছি, আপনি যেটা এখন বললেন বিএনপির কি 8,000 লোক গতকালকে অ্যারেস্ট করেছে ঢাকা শহরে? 4 দিনের হিসাব, ঢাকা শহরের কথা না, ওইটা 4 দিনের হিসাব, 4 দিনের হিসাব। না, আপনি পড়ুন, আপনি পড়ুন। একটা হচ্ছে 8,000টা, আমি সমকালেরটা বললাম একদিনে গণগ্রেপ্তার 5,000। না, ওইটা পড়ুন। প্রথম আলোরটা হচ্ছে 4 দিনে 8,000। 4 দিনে এটা আরে ফেব্রুয়ারি আর এটা জুন। না, দুই ফিগার আপনি একটু মিক্স করেন না। এটা হচ্ছে 7 ফেব্রুয়ারি 2006 আর এটা হলো 15 জুন 2006। আমি যেটা বলছি একদিনে 5,000 সমকালের। না, ঠিক আছে, সমকালের হিসাবটা কম বেশি হতে পারে, প্রথম আলোর যে 8,000-এর ফিগারটা সেটি হচ্ছে 4 দিনের ফিগার। যে এই গ্রেপ্তারগুলো কালকে হোক, আমার উদ্দেশ্য তা না। আমার মূল বক্তব্যটা হচ্ছে অন্য জায়গায়। আওয়ামী লীগ টলারেন্ট বলে আপনার ওই জায়গাটাতে, শোনেন, একটু আগে উনি মামলার কথা বললেন, এয়ার ভাইস মার্শাল জামাল উদ্দিন আহমেদকে ঘড়ি চুরির মামলা দেয়নি বিএনপি? ঘড়ি চুরি, ওনার সার্জেন্টের থেকে নাকি উনি ঘড়ি চুরি করেছে, এই মামলা ওনারা দিয়েছেন। তো শুনুন, এই আলাপ করে তো এই আলাপ আমি করছি না, কিন্তু যেহেতু উদাহরণ আসলো, আমি এটা আইডিয়াল বলছি, আমি বলি আমাকে আবার ভুল বুঝবেন। আমি 22 বছর আগের মামলার নজির দিয়ে এখন এগুলোকে জাস্টিফাই, ওই সব উদাহরণ আমি অসংখ্য দিতে পারি। আমি বলি এগুলো তো আপনারা করেছেন, এগুলো তো হয়েছে। ভ্যানিটি ব্যাগ চুরির মামলা হেসেনলক মিলন নামে হয়েছে। এই যে আমাদের এম কে আনোয়ার সাহেব ময়লার গাড়িতে আগুন দেওয়ার মামলা ওনারা তৈরি করেছে। সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে যে প্লেট চুরির মামলা হয়েছে, বললাম তো, ময়লার গাড়ি চুরির মামলা এম কে আনোয়ারের নামে হয়েছে, মির্জা আলমগীরের নামে হয়েছে। এই রাজনীতি, এই ডিবেট আপনি করতেই পারবেন। উনি বললেন যে শান্তি রক্ষার দায়িত্ব ওনাদের। 10 তারিখে বিএনপি সমাবেশ, আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। কি মহান শান্তির বার্তা আওয়ামী লীগ নিয়ে আসছে, পুলিশের উপর ওনাদের কোনো ভরসা নাই। পুলিশ, ওনার কি দায়িত্ব আছে? এই বিএনপি সংঘাত করবে না, সহিংসতা করবে, সেটা প্রোটেক্ট করার দায়িত্ব এটি উনি বলেন না। না, উনি সমাবেশ তাহলে কি কারণে করছে? শান্তি সমাবেশ যে করছে, করার অধিকার তার আছে, করছে, এর উদ্দেশ্যটা কি? এর কারণটা কি? এর কারণ বিএনপিকে প্রতিহত করা। ঘোষণা দিয়েছেন, আমি বললাম সাভারের একজন এখান থেকে পিঁপড়ে যেতে পারবে না, আমার এলাকা দিয়ে বিএনপির একটা পিঁপড়া যেতে পারে না, দরকার হলে খুন হবে তারা, এরকম বলেছে। ওন করে না, এটি বিচ্ছিন্ন। তাহলে ওই একটা বক্তব্য যে বারবার হাই হোসেন আমানুল্লাহ আমার এটা বলে যে ওনারা মানে সমস্ত রাষ্ট্রযন্ত্রের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত বলছে, বক্তব্যটাকে পলিটিক্যাল একটা মাঠে, একটা ময়দানে রেটরিক্যাল অনেক বক্তব্য হয়ে থাকে। একটা বক্তব্য, বিএনপির অফিসিয়াল বক্তব্যটা আপনি কেন গ্রহণ করছেন না? বিএনপি মহাসচিব কালকে যে বারবার বলছে যে আমাদের সমাবেশ শান্তিপূর্ণ হবে, বিরক্ত করেছে সমাবেশ শান্তিপূর্ণ হবে, আবার বলেছে সমাবেশ শান্তিপূর্ণ হবে, আপনি এইটা গ্রহণ করছেন না। আমানুল্লাহ আমার 1 মাস আগে কি এক বক্তব্য দিয়েছে, সেইটা নিয়ে জিকির হাই হোসেন শুরু, এটা কোনো কাম্য না। উনি বললেন মুন্সিগঞ্জের কথা, উনি অর্ধসত্য বলেছে। হ্যাঁ, পুলিশ নদীতে পড়েছে, এটাও কাম্য না, কিন্তু তার আগে কি সিনারিও হয়েছে সেটা আপনি দেখবেন না। আপনি জান্ত বডি লাইনে গুলি করে মানুষকে হত্যা করলেন, সেটা আপনি দেখবেন না। আপনি বাঞ্ছারামপুরে আপনি পুলিশের গায়ে হাত দিতে পারেন না, ও আপনি গুলি করবেন, মানুষ ক্ষুব্ধ হতে পারবে না। পুলিশ যদি শুনেন, পুলিশের ট্রেনিং আছে, আপনি বডি লাইনে গুলি করবেন, সেই জনতাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন এটা কেউ নির্দেশ দিয়েছে? আপনি বাঞ্ছারামপুরে দেখেন, কোনো উস্কানিমূলক কোনো কিছু হয় নাই, আপনি বডি লাইনে গুলি করে ছাত্র নয়নকে হত্যা করলেন, নারায়ণগঞ্জে হত্যা করলেন। পুলিশের বহুত প্রিকশন আছে, তার আগে কত রাউন্ড টিয়ার সেল ছিলেছেন, তার আগে কতটা আপনি লাঠি চার্জ করেছেন, কি করেছেন, 7 জন 8 জন, ভোলায় 2 জনকে খুন করা হলো, যেটা কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এখন বিএনপি শুধু শান্তির বার্তা নিয়ে থাকবে, মহাত্মা গান্ধীর নজির নিয়ে, আর পুলিশ যা ইচ্ছা তাই করবে, গুলি করবে, মামলা। আপনি বলেন, এই যে বাংলাদেশের কয়েকদিনে বাংলাদেশের কোন থানায় মামলা হয় নাই? মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের মামলা, এগুলো কিভাবে জাস্টিফাই করবেন? কোন আমলে হয়েছে? এই যে ইরার কথা বললাম, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ছিলেন আব্দুল জলিল সাহেব প্রয়াত, উনি তো ডেডলাইন দিয়েছিলেন, ট্রাম্প কার্ড দিয়েছিলেন, ওনার জন্য একটা মামলা হয়েছিল, ওনাকে কেউ গালি দিয়েছে নাকি ওনাকে কেউ ফাঁসি দিয়েছে? একটু শুনে আসি একটু রেজাল ভাইয়ের কাছ থেকে একটু শুনে যাবো, একটু সংক্ষেপ একটু বলেন, শেষের দিকে আছি। গণগ্রেপ্তার এবং এই সব সমাবেশের আগে এটা হয়,
অতীতে হয়েছে। এটা হয় কেন কেন বলছেন অতীত হয়ে থাকে না, অতীত হয়ে থাকে সেটি অন্যায় হয়েছে। হ্যাঁ, অন্যায় হয়েছে এবং এই অন্যায় আমরা সবাই করেছি, আইন বিরোধী হয়েছে, কম বেশি সবাই এটার সাথে জড়িত ছিল। এখন প্রশ্ন যেটা, গত পরশুদিন অথবা গতকালকে মহানগর নাট্যমঞ্চে আওয়ামী লীগের যে বর্ধিত সভা হয়েছে সেখানে যে বক্তব্যগুলো এসছে এবং আজকে দাদা যেটা বললেন যে পুলিশকে মানে পরিপূর্ণভাবে করা যাচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই জন্য আওয়ামী লীগের লোকজন শান্তি সমাবেশ করে এটা একটা থাকবে। এইটার অভিজ্ঞতা কিন্তু অতীতে আমরা খুব একটা ভালো দেখিনি। অনেক জায়গার মধ্যে আমরা দেখেছি যে এক সময়ে পুলিশ ছাত্রদল আমাদেরকে হিট করত, আজকে পুলিশ ছাত্রলীগ যুবলীগ মিলে আবার বিএনপিকে হিট করছে। এই যে প্রেক্ষাপটটা, এই অবস্থানটা থেকে আমাদের ফিরে আসতে হবে এবং জাতীয় পর্যায়ের নেতারা যখন বক্তব্যটা ওই পর্যায়ে দেয় তখন কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। আমান ভাইয়ের বক্তব্য যখন দিয়েছিল তখন কিন্তু বলা মানে সমস্ত জাতি জানতো এবং আমরাও জানতাম যে ঢাকায় মহাসমাবেশ হবে এবং মহাসমাবেশে 10-20 লাখ লোক আইনা ঢাকার রাস্তা বন্ধ করে দিয়ে এই জায়গার মধ্যে একটা সরকার পতন বা ওইরকম একটা প্রেক্ষাপট সৃষ্টি হবে। বিএনপি আজকে কিন্তু সেই জায়গাতে সরে এসছে। এটা কি বিএনপি কোথাও বলেছে? বিএনপির বক্তব্য সেরকমই মনে হয় না, বিএনপি কোথাও বলে নাই যে ঢাকায় এনে তারা 10-20 লাখ বিভাগীয় সমাবেশের কথা বলে নাই, বলছে ঢাকা সমাবেশ হবে। ঢাকা সমাবেশ মানে হলো সারা দেশ থেকে লোক আসবে। আগেই ঘোষণা করেছে যে সব বিভাগে সমাবেশ হবে, সব বিভাগে সমাবেশ হবে, সর্বশেষ ঢাকা সমাবেশ হবে। এটা ছিল ওদের বক্তব্য, আমার স্পষ্ট মনে আছে। জি, এটা যে বলবে ঠিকই আছে, সব বিভাগে বিভাগীয় সমাবেশ, তারপরে ঢাকায় এখন ঢাকা কোথাও বলে না। এখন এই জায়গা থেকে যেহেতু ওরা সরে আসছে আর ওই রকম অবস্থাটা নেই, আমার মনে হয় যে এখানের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ ভূমিকা পালন করবে নিঃসন্দেহে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। কিন্তু অবনতি ঘটানোর আগ পর্যন্ত ওনারা যদি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারে, সেই শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য ওনাদের পছন্দসই জায়গা আমার মনে হয় যে বিবেচনা করা যায়। আর ওনারাও ওনাদের যে শর্তগুলো 26টা দিয়েছে এর মধ্যে যেগুলা মানে ওনাদের কাছে মনে হয়, কারণ একটা আর্চের ভিতর দিয়া আপনি কয়েক লক্ষ লোক ঢুকবে, আবার ওই জায়গায় একটা দুর্ঘটনা হলে সেই এখান থেকে বের হবে, তাহলে পাড়া মানুষের পায়ের নিচে পড়ে আমার মনে হয় যে এই অবস্থাটা বিবেচনা করে জায়গার ব্যাপারটা ফাইসালা করে শান্তিপূর্ণ সমাবেশ করা একটা সাংবিধানিক রাইট একটা রাজনৈতিক দলের, সেই অধিকারটাকে সরকারেরও সম্মান জানানো উচিত। জি ব্যারিস্টার, ধন্যবাদ। আমি ছোট্ট একটা সুখবর দেই এই আলোচনার মধ্যেও। জাপানের অধ্যাপক তাতসুমি ইয়াগামাতা আজকে যে বলেছেন যে আমরা যদি জিডিপির বর্তমান হারটা বজায় রাখতে পারি 6.5 এত কিছুর মধ্যেও বাংলাদেশ খুব দ্রুত $1 ট্রিলিয়ন অর্থনীতি হতে যাচ্ছে। এটি একটি আপনার অর্থনৈতিকভাবে অত্যন্ত খুব নির্ভরযোগ্য একটি আপনার তাদের ফোরকাস্ট। এবং এটি কেন বলছি যে ধারাবাহিকভাবে এত চ্যালেঞ্জের মধ্যে, কোভিড এগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনীতি যে আগুয়ান হচ্ছে, আমরা কিন্তু দুর্ভিক্ষের ভয়ও আছে, এটাও আছে যুদ্ধের কারণে, কিন্তু এর মধ্যেও আন্তর্জাতিক সংস্থাগুলো পরশুদিন বোস্টনের এরাও বলেছে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে টানা 6.5 প্রজেক্ট করছে। এই যে আমরা এখানে বিএনপির প্রতিনিধি আছেন, জাতীয় পার্টির আছেন, আমরা সবাই মিলে এই 6.5 প্রবৃত্তিকে ধরে রাখার জন্য গেলে, একটু আগে উনি একটি কথা বলেছেন, আওয়ামী লীগের সাথে সমঝোতা হবে না, এখান থেকে সরে আসতে হবে। আমরা তো সমঝোতা চাই, উনি একটু আগে বলেছেন আওয়ামী লীগের সাথে সমঝোতা হবে না। যদি সমঝোতা না হয়, বিএনপির ওই মনোভাব না থাকে, এই 6.5 প্রবৃদ্ধি হবে না, ক্ষতিগ্রস্ত হবে এবং 1 ট্রিলিয়নের অর্থনীতি যদি আমরা হতে না পারি, এই দায়িত্ব বিএনপিকে বহন করতে হবে, মানুষ যদি খেতে না পায়। শোনেন, সমঝোতা হবে না আমার কথাটা উনি টুইস্ট করেছে, এটা আমি বলিনি। আওয়ামী লীগকে এগিয়ে আসতে হবে, বারবার আমরা বলেছি এই সংকটের সময় জাতীয় ঐক্যটা প্রয়োজন ছিল এবং সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব আওয়ামী লীগের। সেটা না করে ওনারা শান্তি সমাবেশ করছেন বিএনপিকে প্রতিহত করবার নামে। নাম দিয়েছেন শান্তি সমাবেশ, কিন্তু প্রতিহত করতে হবে ঘোষণা দিয়ে। এটাই হলো আওয়ামী লীগের মতো, কথা এবং কাজে আকাশ, বলে একদিকে যায় আর একদিকে। এই হলো তাদের বাস্তবতা। অর্থনীতির কথা বললেন না, $1 বিলিয়ন, $2800 মাথা পিছু হয় জিডিপি, মহা আকাশে চলে গেছে। আমরা সুইজারল্যান্ড, থাইল্যান্ড, মালয়েশিয়া হয়ে গেছি। এখন দিন শেষ আইছে দেখি যে আমার রিজার্ভ নাই, আমার দুর্ভিক্ষের আশঙ্কা। শোনে, কোন রেকর্ডই আপনার কোনো কাজে আসবে। $2800 মাথা পিছু হয় আপনি বলেছেন, এর সত্যতা কোথায়? কোথায় মাথা পিছু হয়ে গেল? এখন আমি দেখছি 1% মানুষের হাতে 25% সম্পদ চলে গেছে। আমি বলি
সমস্ত কিছুই প্রথম আলোতে ও পত্রিকায় ছাপা হয়, কিন্তু বাস্তবতা কি? কাজীর গরু গোয়ালে নাই কেতাবে আছে, সেটা যদি হয়ে থাকে তাহলে কেন অর্থ দুর্ভিক্ষের কথা উনি আমাকে শোনাচ্ছেন? তাহলে কেন উনি রিজার্ভ নাই কথা শোনাচ্ছেন? তাহলে কেন 68% মানুষ 3 বেলা খেতে পারছেন না? তাহলে কেন ব্যাংক থেকে টাকা লুটপাট হয়ে চলে যাচ্ছে? কেন তাহলে 50% মানুষের হাতে মাত্র 2% সম্পত্তি আর 1% মানুষের হাতে 25% সম্পত্তি? বলতে চাচ্ছেন এই যে বিষয় শোনেন এইগুলো হলো শুভঙ্করের ফাঁকে। আওয়ামী লীগের সমস্ত পরিসংখ্যান মিথ্যা অসত্যে ভরা, যত তথ্যই তারা দেখ, এবং এক একটা তথ্য এখন পর্যন্ত আপনি বলতে পারবেন না বাংলাদেশের রিজার্ভ কত, আপনি বলতে পারবেন না, কোনো পরিসংখ্যানও নাই, কিছু বলবেও না, সমস্ত দাদা বলতে পারবেন। শুনেন, এখন আমি নিশ্চিত হয়েছি ব্যাংকগুলোর দু তিনটি কথা আমি পেয়েছি, সেটা হচ্ছে এক, ব্যাংকগুলো লুটপাট হয়েছে, রিজার্ভ বিষয়ে কথা বলছে, দুর্ভিক্ষের বিষয়। শুনেন এখন আমি নিশ্চিত হয়েছি, অ্যাডভোকেট রেজাউল আমি একদম প্রেসাইজ, এখন আমি নিশ্চিত হয়েছি মধ্যপ্রাচ্যে যে গুজবগুলো ছড়াচ্ছে এগুলোর পেছনে বিএনপি আছে, কারণ উনি আজকে পাবলিক ডোমেইনে এগুলো বললেন। শুনেন আবার টুইস্ট করেছে, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শুধু নন, শুনেন এফএও জাতিসংঘের সবাই বলেছেন যে 2023 সংকটের কথা বলছে, দুর্ভিক্ষ ঠিক না, না দুর্ভিক্ষের কথা বলেনি, যে একটা কঠিন সময় আসছে আমাদের। শোনেন ভাই, একটা উদাহরণ দিই, ইউকে পাওয়ার গ্রিডের চিফ, ব্রিটিশ চিফ, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 4 থেকে 5 ঘন্টা ব্ল্যাকআউট ফোরকাস্ট করে মানুষকে সতর্ক থাকতে বলেছেন। তার অর্থ কি এটি যে দুর্ভিক্ষ হবে? মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে বরং অভিভাবক সুলভ এক ধরনের সতর্কতা জ্ঞাপন করেছেন, আমরা সবাই এটা থেকে নেব। কিন্তু এই যে দেখেন, গণতান্ত্রিক রাজনীতির ভূমিতে বিএনপির অতীত রেকর্ডের কারণে এটা তো বলা হয় যে বিএনপির দলিল জাল, দাখিলা ভুয়া, দখল অবৈধ, এই কারণে উনি আমার তথ্য বিশ্বাস করছেন না। এই তথ্য তো আমি দেই না রে ভাই, এটি জাপানের একজন বিখ্যাত বিশেষজ্ঞ, শ্রীলঙ্কার $800 এই যে ব্যারিস্টার সাহেব কিন্তু একদম মানে এই তথ্যগুলো আমি বানাইনি ভাই, সবকিছু দিয়ে বলছি ভাই, সিভিল লয়ার তো না ভাই, এই তথ্য তো আমার না ভাই, শুনেন আমি এটা বানাইনি। আওয়ামী লীগ, শুনেন, আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে গেছিল, বাকশাল হয়েছিল, জিয়াউর রহমান একটু দিতে হবে সময়। আমি শুধু এটা বলতে চাই, ব্যাংক বিমার কথা বলছেন, ওনার জাপানের যে তথ্য ধরে নিলাম এটা 100% সত্য, কিন্তু আমি যখন ব্যাংকে এলসি খুলতে যাই, তখন যখন ব্যাংক বলে যে আমার এলসি খোলার ডলার নেই, আরে ভাই শুনেন, এটা একটা ভুল তথ্য, আমি নিজে গেছি, এইটা আমি যখন বাধাগ্রস্ত হই, আমি যখন মোটা অঙ্কের একটা টাকা তুলতে যাই, তখন যখন বলা হয় যে মানে বিকালে, সকালে গেলে বিকালে আসেন, এটা বাস্তব সত্য কথা, কোনো ইয়ে নেই, তখন জনগণের মধ্যে আতঙ্কিত হয় যে আসলে আমার অবস্থাটা কি। এবং এখন পত্রিকায় দেখলাম, প্রথম আলোর মধ্যে পত্রিকায়, যে একটা শ্রেণীর গৃহবধূরা যারা সঞ্চয় করত, তাদের সঞ্চয়গুলো ব্যাংকের উপর আস্থা না থাকার কারণে নাকি অধিকাংশ সঞ্চয় ভেঙে ঘরের মধ্যে রাখছে, এই গুজবের কারণে, গুজবের কারণে হোক আর বা যে কোনো কারণে, এটা কিন্তু ওই তথ্যের সাথে মিলছে না। এখন ব্যাংক থেকে যদি সাধারণ গ্রাহকরা, কেউ 5 লাখ টাকা, কেউ 10 লাখ টাকা, কেউ এইরকম পর্যায়ের গ্রাহকরা যদি হাজার হাজার গ্রাহক ব্যাংক থেকে তুলে ফেলে, এমনি সংকট এবং ওই সংকট মিলে আমার 10 সেকেন্ড শুধু দেই, 10 সেকেন্ড, একটু 10 সেকেন্ড শেষ। আমি একটা জিনিস আজকে অনুরোধ জানাই, আমার একটা আছে, নিশ্চয়ই আপনি বলেন, তারপর আমি বলি। একটা জিনিস অনুরোধ জানাই, রাজনীতি বিএনপি আওয়ামী লীগ আমরা পাল্টাপাল্টি করব, কিন্তু এই গুজব ছাড়িয়ে অর্থনীতির মেরুদণ্ড যাতে ধ্বংস করা না হয়। এই 30,000 কোটি টাকা যে একটা 50,000 কোটি টাকা বিনিয়োগকারীরা তুলে নিয়েছে এই গুজবের কারণে। আর আপনি যেটা ইসলামী ব্যাংকের কথা 30,000 বলছেন, দিস ইজ আন্ডার ইনভেস্টিগেশন, কেউ যদি এটা করে থাকে অবশ্যই আন্ডার ইনভেস্টিগেশন, কিন্তু কাজটি তো হয়েছে না কে করেছে, কে করেছে আমি সেটা বলবো না, আনফাউন্ডেড না, ফাউন্ডেড। আরে ভাই, অর্থমন্ত্রী বলছে, আপনার উনি কেন বলছেন? ব্যাংক বলছে, আমি ব্যাংকের কথাই বলছি, ব্যাংক বলেছে, ব্যারিস্টার সাহেব আমার কথা, এগুলো ভালো ঋণ, সহজ যদি কথা, খারাপ হয় শাস্তি হবে। ব্যাংক থেকে 30,000 কোটি টাকা নিয়ে গেছে, ব্যাংক বলেছে যে ভালো ঋণ, কিন্তু যাকে ঋণ দেওয়া হয়েছে তার নাম ঠিকানা আইডি কার্ড, এই ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছে। হাইকোর্টের নির্দেশনা, শুনেন, হাইকোর্ট বলেছে 4 মাস অপেক্ষা করেন, হাইকোর্ট 4 মাস আপনি বলবেন, হাইকোর্টে একদম শেষ দিকে বলে আপনারা তালিকা দেন কোথায় নিয়েছে, উনি জানেন না, উনি কিভাবে জানবেন? যদিও হয়ে থাকে বলতেছেন, আমাদের উচ্চ আদালত নিয়ে অসংখ্য বিতর্ক আছে, তাকে পর্যন্ত বলতে বাধ্য হয়েছে না, আদালত নিয়ে বিতর্ক নাই ভাই। শুনেন, আমরা বসে বসে দেখছি
সব লুটপাট করে নিয়ে যাচ্ছে আর আমরা বসে বসে দেখছি। এই যে 30,000 কোটি টাকার ঘটনা বললেন, এখানে এমন লোককেও লোন দেওয়া হয়েছে যার 1 মাসের কোম্পানি, যার কোনো ঠিকানা নাই, সমস্ত কিছু ভুয়া। এখনো বলছেন এটা তদন্ত হবে। আরে ভাই, আব্দুল হাই বাচ্চুর কি তদন্ত হয়েছে? 4,000 কোটি টাকা নিয়ে গেছে। আপনার পিকে হালদার 10,000 কোটি টাকা নিয়ে গেছে। আপনার এখানে নতুন নাকি আমরা সোনালী ব্যাংক লুটপাট হয়েছে, হলমার্ক হয়েছে। একটা পরিবার, একজন 7টা ব্যাংকের মালিক, সে 1 লক্ষ কোটি টাকা লোন নিয়েছে বাংলাদেশে। 1 লক্ষ কোটি টাকা এই আওয়ামী লীগের আমলে। এই লুটপাটের ভাগ কি আওয়ামী লীগের নাই? আওয়ামী লীগের না, এখন উনি জানেন না, উনি বুঝবেন না, কিছুই না। বাংলাদেশের অর্থনীতি, ব্যাংক ব্যবস্থাকে লুটেরা দুর্বৃত্তায়নের মাধ্যমে সরকারি প্রশাসন যন্ত্রের ছত্রছায়া ওটা ফুকলা করে দেওয়া হয়েছে। কেন মানুষ আস্থা রাখছে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন প্রফেশনাল মানুষ, উনি 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 ক্লিয়ার করে দিয়েছেন যে শেষ করে দিতে বলে আসুক। ওভার ইনভয়েস আমি বাংলাদেশ ব্যাংক ফেরেশতা নাকি? না, এটা যে সবাই অভিযোগ করতে এতদিন, বিএনপি আমলেও এটা করেছে, ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে টাকা পাচার। বাংলাদেশ ব্যাংক ভিন্ন কথা। না, বাংলাদেশ ব্যাংক আপনি তো আমাকে মূল প্রসঙ্গটা আসতে দিচ্ছেন না। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংক ধন্যবাদ এবং প্রশংসা পাওয়ার মতো কাজ করেছে। ওভার ইনভয়েসিং এ তারা নজরদারি করেছে, প্রায় শখানিক এলসি তারা বন্ধ করেছে। এটা বিএনপি আমলে আরো করা উচিত ছিল। এবং এটা আমরা করছি, বারবার বলছি, এটা এখন কারা করছে? সমস্ত মানুষ। এখন আমাদের আওয়ামী লীগের সময় এখন বাংলাদেশ ব্যাংককে আমি ধন্যবাদ দিচ্ছি। ব্যবসায়ীরা আর বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। ভল্ট থেকে টাকা চুরি করেছে হ্যাকাররা। তারা বাংলাদেশ ব্যাংকের যুক্ত, টাকা দুর্নীতির সাথে জড়িত। আজকে বিএনপি বাংলাদেশ ব্যাংকে উনি গার্মেন্টসের মালিকরা তাদের প্রফিটের একটা অংশ রেখে আসছে। আজকে গুজব ছড়াচ্ছে। শুনেন, গার্মেন্টসের মালিকরা আওয়ামী লীগ না, বিএনপি নাই। আপনার টাকা গার্মেন্টসের মালিক কি শুধু আওয়ামী লীগ করে? আমেরিকার কথা বলা হচ্ছে না। গার্মেন্টস মালিক মানেই কিন্তু টাকা পাচার করেছে, এটা আপনি বলতে পারেন আপনি বুঝবেন না মানুষের কষ্ট। না, কেন বুঝবো না? কথা বলছেন না, আপনারা গুজবের ফ্যাক্টরি পরিণত হয়েছেন বলে এই পরিবেশ। না, এটা জাতীয়তাবাদী গুজব বলে পরিণত হয়েছে। আপনি রাজনীতি করেন, কিন্তু অর্থনীতি ধ্বংস করতে চাচ্ছেন কেন? একদমই সময় নাই। আপনারা করেছেন এবং আপনি করেছেন, আপনারা করেছেন। ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং শহীদুল ইসলাম বাবুল, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।